7 দিনের এই কর্মসূচির কেন্দ্রীয় বিষয় ইন্ডিজেনাস রুটস ফ্রম ট্র্যাডিশন টু মডার্নিটি। আমরা 7টি সন্ধ্যায় যে বিশেষ বিষয়গুলি শুনতে চলেছি সেগুলির কথা বলেছেন মৌসুমীদি। আমার আজকের দায়িত্ব হচ্ছে আজকের বক্তা ও তার পরিবেশনার বিষয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেয়া। কাজটি সহজ এই কারণে, শ্রী বিশ্বজিৎ রায় তার আপন গুণেই সুপরিচিত, আপন লেখার গুণে এবং আক্ষরিক অর্থে স্বনাম ধন্য। নানা ব্যস্ততার মধ্যে তিনি আমাদের যে যৌথ উদ্যোগের এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য সময় দিয়েছেন, এই জন্য প্রথমেই বিশ্বজিৎ বাবুকে ধন্যবাদ। অনুষ্ঠানের প্রথা মেনে তার পরিচয় দিই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক বিশ্বজিৎ তার অধ্যাপনার সূচনা করেছিলেন খিদিরপুর কলেজ থেকে। বর্তমানে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনারত। আরেকটি বিষয় উল্লেখ করতে আমি ইচ্ছুক, তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরও প্রাক্তনী। যশস্বী অধ্যাপকের পাশাপাশি শ্রী বিশ্বজিৎ রায় একজন কৃতি গবেষক। গবেষণা বিষয়ে তার আগ্রহের ক্ষেত্র কালচারাল স্টাডিজ, 19 শতকের বাংলা এবং রবীন্দ্রনাথ। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের যোগাযোগ, স্বামী বিবেকানন্দ বাংলা রচনা সংকলন, বাংলা ভাষা চর্চা, বঙ্গদর্শন থেকে সংকলনের মতো একাধিক গুরুত্বপূর্ণ বই। এছাড়াও তার বই রয়েছে শাসকের মন বদল অথবা বিপ্লব, পোড়োজমির কবিতা, স্বপ্রবন্ধ রাজনৈতিক, সৃষ্টি অনাসৃষ্টি, প্রফেসর শঙ্কুর শেষ ডায়েরি, ডাকঘরের গল্প ইত্যাদি নামে। আরেকটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, তার প্রকাশিত উপন্যাসের মধ্যে তাম্বুলি আখ্যান নামে যে গ্রন্থটি আমরা পেয়েছি তার একটি অন্যতর মাত্রা আছে। 1850 থেকে 1986 কাল পর্বে পুরুলিয়ার এক অন্য ইতিহাস উপন্যাসে প্রেক্ষাপট রচনা করেছে, যেখানে এসেছে কলকাতার বাইরে রবীন্দ্র ভাবনাকে পরিগ্রহণের প্রতিক্রিয়ার সাহিত্যিক ইতিবৃত্ত। আর নিয়মিতই তার লেখা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে থাকি। বিশ্বজিৎ বাবুকে স্বাগত, তাকে আহ্বান জানাচ্ছি। আবারও বলে দিই, আজ আমরা শুনবো তার কাছ থেকে রক্তকরবীর কাটাকুটি ও শ্রমিক শ্রেণীর ইতিহাস সম্বন্ধে কিছু কথা। আমরা বক্তব্য শোনার জন্য আগ্রহে অপেক্ষা করছি। নমস্কার বিশ্বজিৎ বাবু, আপনি শুরু করুন। নমস্কার। আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে, অসুবিধা নেই তো? হ্যাঁ, একদম পরিষ্কার। ধন্যবাদ। আপনারা এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাকে বলবার জন্য আহ্বান করেছেন, সেজন্য আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমি আজকে আপনাদের যে বিষয়ে কথা বলবো সেটা হলো রক্তকরবীর কাটাকুটি এবং শ্রমিক শ্রেণীর ইতিহাস। এই হবে আমার বলবার বিষয়। আমি এই বিষয়টিকে দুটো অংশে ভাগ করেছি। এক অংশে কাটাকুটির প্রসঙ্গ আসবে, অন্য অংশে আসবে শ্রমিক শ্রেণীর ইতিহাসের বিষয়টি। বস্তুতপক্ষে রবীন্দ্রনাথের এই যে রক্তকরবী নাটক, এই রক্তকরবী নাটক সম্বন্ধে আমাদের আগ্রহ বিগত কয়েক বছর ধরে নানা কারণে একটু প্রবল হয়ে উঠেছে। আপনারা জানেন যে রক্তকরবী প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল এবং এই প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হওয়ার আগে রক্তকরবী এই নাটকটি রবীন্দ্রনাথ খসড়া থেকে খসড়ান্তরে বারবার কাটাকুটি করতে করতে চূড়ান্ত রূপ দিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথের আর কোনো নাটক এইভাবে
এতগুলি কাটাকুটির এবং এতগুলি বলা যেতে পারে স্বতন্ত্র খসড়া থেকে পূর্ণ রূপ লাভ করেছে, এ আর রবীন্দ্র নাটকে এমন উদাহরণ আর নেই। 10টা আলাদা খসড়াই আমরা পাই। এবং রবীন্দ্রনাথের নাটকে রবীন্দ্রনাথ কাটাকুটি করেন, যেমন ধরুন অচলায়তন তার অন্য একটা রূপ গুরু, যেমন ধরুন রাজা ও রানী পরে সেটা রূপান্তরিত হলো তপতিতে, যেমন ধরুন রবীন্দ্রনাথের কোন একটা উপন্যাস সেটা নাট্যরূপ পেল, রাজর্ষি থেকে বিসর্জন হলো। এরকম কাটাকুটি বদল রবীন্দ্রনাথ ঘটান। কিন্তু একটা নাটক তার 10টা খসড়া পাচ্ছি এবং 10টা খসড়ার পর একটা চূড়ান্ত রূপ তৈরি করছেন, এতটা পরিশ্রম, এতগুলো কাটাকুটি, এতগুলো খসড়া রবীন্দ্রনাথের অন্য রচনার ক্ষেত্রে প্রায় দেখা যায় না। এবং আমি এই কাটাকুটির জগৎটিকে একটু লক্ষ্য করব, তাত্ত্বিকভাবেই একটু লক্ষ্য করব, এবং তারপর মূল যে কথা শ্রমিক শ্রেণীর ইতিহাস, সেই শ্রমিক শ্রেণীর ইতিহাসে আমি উপনীত হওয়ার চেষ্টা করব। এখন এই যে কাটাকুটি, কেন আমরা কাটাকুটি করি, কেন একজন লেখক কাটতে শুরু করেন, সংশোধন করেন? এখন আমাদের যখন মুদ্রণ প্রযুক্তি এলো, তখন একটা পাণ্ডুলিপি যিনি লিখছেন, তিনি একটা অভিপ্রায়ে একটা পাণ্ডুলিপি প্রস্তুত করছেন, এবং হতেই পারে যে তার সেই অভিপ্রায় পরবর্তী ক্ষেত্রে বদলে যাচ্ছে, এবং সেই অভিপ্রায়ের বদল পরবর্তী ক্ষেত্রে তাকে সংশোধিত আরেকটি রূপ নির্মাণ করতে সাহায্য করছে, সচেতন করছে। এই যে কাণ্ডটা হয়, এটা মুদ্রণ প্রযুক্তি আসবার পর একজন লেখকের বদলের চিহ্নগুলো আমরা আলাদা করে চিহ্নিত করতে পারি। এর আগে যখন মুদ্রণ প্রযুক্তি ছিল না, তখন কোনো লেখক বা কোনো কবি, লেখক শব্দটা যদি ব্যবহার না করি, কোনো কবি তিনি যদি তার পদের বদল ঘটান বা রূপান্তর ঘটান, যদি ঘটিয়েও থাকেন, তার চিহ্ন আমরা আলাদা করে টের পাওয়া আমাদের পক্ষে মুশকিল। যেমন ধরুন সুখময় মুখোপাধ্যায়, তিনি চেষ্টা করেছিলেন কৃত্তিবাসের একটা আদি পাঠ তৈরি করতে। কৃত্তিবাসের নামে যে পুঁথিগুলো রয়েছে, সেই পুঁথিগুলি থেকে কোনটা আদি কৃত্তিবাসের রচনা সেখানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। ফলে প্রাগাধুনিক পর্বের সাহিত্যের ক্ষেত্রে এই চিহ্নগুলি খোঁজা, সেগুলিকে সচেতনভাবে চিহ্নিত করা, সেগুলিকে নির্ণয় করা, কাজটা একরকম। আর মুদ্রিত সাহিত্যের ক্ষেত্রে কাজটা আর এক রকম। দুটো আলাদা জগৎ, দুটো আলাদা সংস্কৃতির জগৎ। একটা মুদ্রণের প্রযুক্তি এবং মুদ্রণের পুঁজি আসবার পরে আধুনিক জগৎ, আর আরেকটা হচ্ছে মুদ্রণের পুঁজি এবং মুদ্রণের প্রযুক্তি আসবার আগে পুঁথির জগৎ। যে পুঁথির জগতে সাহিত্য পরিবেশিত হয় আসরে, যে পুঁথির জগতে কথক রয়েছেন, যে পুঁথির জগতে পুঁথি যারা অনুলিপি করেন, লিপিকর রয়েছেন, তাহলে সেই জগৎ বা সেই সংস্কৃতি পৃথক একটা সংস্কৃতি। রবীন্দ্রনাথের যে রক্তকরবী আমরা পড়ব, যে রক্তকরবী আমরা পাবো, সেটা মুদ্রণ প্রযুক্তি, মুদ্রণ পুঁজি, সেখানে সাময়িক পত্র এসে গেছে, সেখানে গ্রন্থ প্রকাশিত হয়েছে, এই পর্বের সংস্কৃতির সঙ্গে উন্নীত। 19বিংশ শতাব্দীতে বঙ্কিমচন্দ্র তার নব্য লেখকদিগের প্রতিনিবেদন বলে একটি লেখা প্রকাশিত হয়েছিল প্রচার পত্রিকাতে। সেই লেখাটিতে বঙ্কিমচন্দ্র প্রায় 1, 2, 3 এই রকম করে লেখকদের কি করা উচিত তার কতগুলো নির্দেশ দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আমি বঙ্কিমের লেখা উদ্ধার করছি, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এই যে বঙ্কিমচন্দ্র এখানে গুরুত্বপূর্ণ এই কথাটি বলছেন যে আপনি যা রচনা করবেন তার পেছনে যেন আপনার চিন্তন কাজ করে,
এবং আপনি যেন অপেক্ষা করতে পারেন। হঠাৎ করে সাময়িক সাহিত্যের প্রয়োজনে একটা লেখা তৈরি করলেন এবং সঙ্গে সঙ্গে ছাপিয়ে ফেললেন, এটা যেন না হয়। আপনি যেন আপনার লেখা সেটাকে নানা স্তরে নানাভাবে সংশোধনের মধ্য দিয়ে আপনার অভিপ্রেত জায়গাতে পৌঁছতে পারেন। এখন বঙ্কিমচন্দ্র নিজেই আপনারা জানেন যে তার লেখা সংশোধন করতে করতে যান। যেমন ধরা যাক বঙ্কিমচন্দ্রের উপন্যাস রাজসিংহ। রাজসিংহ চতুর্থ সংস্করণ বঙ্কিমচন্দ্রের সেই অর্থে শেষ গুরুত্বপূর্ণ উপন্যাস, কারণ তার আগে সীতারাম বেরিয়েছে মৌলিক উপন্যাস, কিন্তু রাজসিংহ চতুর্থ সংস্করণ সেটা বঙ্কিমচন্দ্রের সেই অর্থে খুবই গুরুত্বপূর্ণ রচনা। মৌলিক নয়, কারণ তার আগেই ক্ষুদ্র কথা বেরিয়ে গিয়েছিল, কিন্তু সেই আগের চেহারা থেকে বঙ্কিমচন্দ্র যখন রাজসিংহ তৈরি করলেন চতুর্থ সংস্করণ, অনেকটা বদলে গেল। এবং সেখানে বঙ্কিম খুব সচেতন ভাবেই বলবেন যে তার উদ্দেশ্য হচ্ছে হিন্দু বাঙালির বাহুবল সেটাকে প্রতিষ্ঠা দেওয়া, এবং সেই প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি এই ইতিহাসের দিকে ফিরছেন। এবং সেই জন্য আগে ইতিহাসের যেটুকু তিনি বলেছিলেন তাতে হিন্দু বাঙালির যে বাহুবল সেটা পূর্ণ প্রতিষ্ঠা দেওয়া যাচ্ছিল না, এইবার রাজসিংহ চতুর্থ সংস্করণ সেই কাজটা করছে। ফলে এই যে অভিপ্রায়, এই অভিপ্রায় যে সবসময় সংশোধন, যে সবসময় শিল্পিত অভিপ্রায় সেটা পূরণের জন্যই হচ্ছে তা নয়। অনেক সময় দেখা যায় যে অন্য কোনো অভিপ্রায়, যেমন এখানে বঙ্কিমের অভিপ্রায় বাহুবল প্রতিষ্ঠা করা, এবং এই অভিপ্রায়টি এই জন্যই তার কাছে মুখ্য। বঙ্কিমের রচনা যারা পড়েছেন তারা জানেন যে ঔপনিবেশিক পর্বে সাহেবরা প্রতি মুহূর্তে বাঙালিদেরকে এবং হিন্দুদেরকে এফিমিনেট হিন্দুজ বলে অবজ্ঞা করতেন। বঙ্কিম নিজে লিখেছেন যে এফিমিনেট হিন্দুজ সাহেবদের মুখে লাগিয়াই রহিয়াছে, এর বিরুদ্ধে আমাদেরকে যদি কোনো একটা বয়ান তৈরি করতে হয়, ইতিহাসের বয়ান তৈরি করতে হয়, তাহলে এমন কোনো ইতিহাসের বয়ান তৈরি করতে হবে যেখানে হিন্দু বাঙালির বাহুবলের নমুনা আছে। এবং সেই জন্য তিনি রাজসিংহের কাছে ফিরে গেছেন। তিনি ইতিহাস না লিখে বলবেন যে আমার জীবনের একমাত্র ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ চতুর্থ সংস্করণ, সেটা আমি লিখছি এবং তার মাধ্যমে আমি হিন্দুর বাহুবল প্রতিষ্ঠা করছি। ফলে ওই যে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদনে তিনি বললেন যে উৎকর্ষ সাধনের জন্য লিখবেন। এই উৎকর্ষ সাধন সবসময় শিল্পিত উৎকর্ষ নাও হতে পারে। কোনো একটা বিশেষ অভিপ্রায় থেকে একজন লেখক তার লেখার পরবর্তী রূপটির বদল ঘটাতে পারেন। এখন এই যে ঊনবিংশ শতাব্দীতে আমাদের যে মুদ্রণের সংস্কৃতি, সেই মুদ্রণের সংস্কৃতি লেখকের অভিপ্রায়ের সূত্রে লেখার পরিবর্তনের নানা পরিসর এবং নানা ক্ষেত্র তৈরি করলো। তার কথা মনে রেখে যদি আমরা রবীন্দ্রনাথের রক্তকরবীর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে প্রবাসীতে রক্তকরবীর চূড়ান্ত রূপ প্রকাশিত হওয়ার আগেই রবীন্দ্রনাথ 10টা খসড়া লিখেছেন, এবং 10টা খসড়ার মধ্য দিয়ে তিনি চূড়ান্ত রূপে উপনীত হওয়ার চেষ্টা করছেন। এটা নিয়ে প্রণয় কুমার কুণ্ডু কাজ করেছেন। আপনারা জানেন হয়তো যে প্রণয় কুমার কুণ্ডু রবীন্দ্র বীক্ষা, এই রবীন্দ্র বীক্ষা এই পত্রিকাটি প্রকাশিত হতো বিশ্বভারতীর যে রবীন্দ্র ভবনের বিশেষ গবেষণা পত্রিকা। এই পত্রিকাটির একসময় কাজ ছিল যে রবীন্দ্র ভবনে যে সমস্ত পাণ্ডুলিপি রক্ষিত আছে সেই পাণ্ডুলিপিগুলো সংক্রান্ত তথ্য এই রবীন্দ্র বীক্ষা নামক পত্রিকাটিতে থাকবে। রবীন্দ্রনাথের অপ্রকাশিত অনেক পাণ্ডুলিপি রবীন্দ্র বীক্ষায় প্রকাশিত হয়েছে। এখন রবীন্দ্র বীক্ষা এই রূপে বা এই চেহারায় প্রকাশিত হয় না। এখানেই প্রণয় কুমার কুণ্ডু প্রথম ওই রক্তকরবীর খসড়াগুলি একে একে প্রকাশ করেছিলেন এবং মন্তব্য করেছিলেন। পরবর্তীকালে তার সম্পাদনায় বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ থেকে এই পাণ্ডুলিপি সম্বলিত এবং এই 10টি খসড়া সম্বলিত রক্তকরবীর চেহারা বা আকার প্রকাশিত হয়েছে। এখন এই যে আমরা যখন খসড়াগুলোর মধ্য দিয়ে যাই, কাটাকুটিগুলির মধ্য দিয়ে যাই, তখন আমরা কিভাবে এই কাটাকুটিগুলোর দিকে তাকাই, কিভাবে এগুলোকে ভাবি।
সচরাচর যারা এই জাতীয় কাটাকুটি নিয়ে কাজ করেন, তারা যেটা করেন যে তারা একটা রূপ কি ছিল, পরের রূপটা কি হলো, তার পরের রূপটা কি হলো, এর তথ্যগত বদলগুলো দেখাতে দেখাতে যান। এবং এটাও আপনারা জানেন যে এখন প্রযুক্তি এতটাই সহায়ক হয়ে উঠেছে যে এই জাতীয় কাজে যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি, তাহলে অনেক সময় গবেষকদের চোখ ছোট ছোট যে বদল তা হয়তো এড়িয়ে যেত। ধরুন একটা পাণ্ডুলিপিতে একটা কমা আছে, পরের পাণ্ডুলিপিতে সেই কমাটা জ্যোতি চিহ্নটা বদলে গেছে, বা কোনো একটা বিশেষ শব্দের এদিক ওদিক হয়েছে। এগুলো কাজ করার সময় অনেক সময় আমাদের সাধারণের চোখে ধরা পড়তো না। কিন্তু এই জাতীয় খুঁটিনাটি কাজ যদি আমরা করতে চাই এবং প্রযুক্তির সাহায্য নিই, তাহলে এখন আমরা অনেক সহজে আগে কি ছিল, পরে কি হলো, এই চিহ্নগুলোকে খুঁজে বের করতে পারবো, এবং এটা অনেক বেশি সহজে পারবো। এখন প্রশ্ন হলো, তাহলে এখন যখন আমরা এই রবীন্দ্রনাথের লেখা নিয়ে ভাববো, তার খসড়া নিয়ে ভাববো, তখন শুধুমাত্র আগে কি ছিল আর পরে কি হলো, এই তথ্যগত বদলের চরিত্র নিয়েই শুধু ভাববো না, আমরা ভাববার চেষ্টা করব, যদি ধরে নিই যে রবীন্দ্রনাথ তার রক্তকরবী এই নাটকটি যখন লিখছেন, তিনি কোনো একটা ভাবনাকে প্রকাশ করতে চাইছেন। সেই ভাবনাকে প্রকাশ করবার পথে এই আলাদা আলাদা 10টি খসড়া তাকে এগিয়ে দিয়েছে, এবং এই খসড়াগুলোকে তিনি যখন নির্মাণ করেছেন, নির্মাণের মধ্য দিয়ে তার শুধু তৃপ্তি প্রকাশিত হয়নি, অতৃপ্তিও প্রকাশিত হয়েছে, তার না পারাও প্রকাশিত হয়েছে। এবং অতৃপ্তি ও না পারা প্রকাশিত হয়েছে বলেই কিন্তু তিনি পরের খসড়াটি তৈরি করেছেন। লেখকের একটি অভিপ্রায় তিনি এই রক্তকরবী নাটকের মাধ্যমে প্রকাশ করতে চান। প্রথমে নামটি আপনারা জানেন যে রক্তকরবী এর নামও আগে রক্তকরবী ছিল না, খসড়াতে যক্ষপুরী নামটি আমরা পাই, নন্দিনী আমরা নামটি পাই। তাহলে রবীন্দ্রনাথ যেন একটা অভিপ্রায়ে একটা ভাবকে প্রকাশ করতে চাইছেন, তার একটা বিশেষ অভিপ্রায় আছে, সেই ভাবকে তিনি প্রকাশ করতে চান, এবং তার জন্য বারবার এই কাটাকুটির মধ্য দিয়ে যাচ্ছেন। এবার যদি আমরা ধরে নিই যে রবীন্দ্রনাথ চূড়ান্ত যে পাণ্ডুলিপি, চূড়ান্ত যে খসড়া তৈরি হলো, যে চূড়ান্ত খসড়াটি প্রবাসী পত্রিকাতে বেরোলো, যে প্রবাসী পত্রিকার ওপর প্রকাশিত ওই রক্তকরবী তারই সূত্রে পরবর্তী গ্রন্থরূপ রক্তকরবী গ্রন্থরূপে যখন প্রকাশিত হলো, প্রবাসী রূপটি গ্রন্থরূপে প্রকাশিত হয়েছে। এবং এর পাশাপাশি আর একটা জিনিসও আপনারা জানেন যে রেড অলিয়েন্ডার্স নামে রবীন্দ্রনাথ নিজে এই নাটকটির অনুবাদ করেছেন, এবং রক্তকরবীর ক্ষেত্রে বাংলা রক্তকরবী প্রকাশিত হওয়ার আগেই রেড অলিয়েন্ডার্স ইংরেজি এই রূপান্তর সেটা প্রকাশিত হয়ে গেছে, সেটা পাঠকের সামনে এসেছে। এবং এখানে এটাও খেয়াল করবার যে রবীন্দ্রনাথের এই যে ফেলে দেওয়া, বর্জিত, ছেড়ে রাখা এই যে পূর্ববর্তী চিহ্নগুলো, পূর্ববর্তী পাণ্ডুলিপিগুলি, এগুলোকে আমরা কিভাবে দেখবো, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শুধু প্রশ্নটা এই নয় যে আগে কি ছিল পরে কি হলো, প্রশ্নটা তার থেকে একটু বেশি। অর্থাৎ যদি বলি যে আগে নাম ছিল যক্ষপুরী, আগে নাম ছিল নন্দিনী, পরে নাম হলো রক্তকরবী, তথ্য হিসেবে এগুলোই আমার কাছে যথেষ্ট নয়। কেউ যদি ভাববার চেষ্টা করেন, কেউ যদি বোঝবার চেষ্টা করেন যে এই যে ফেলে আসছি, যেগুলো রবীন্দ্রনাথ বর্জন করছেন, ফেলে দিচ্ছেন, সেই বর্জিত ফেলে দেওয়া অংশে এমন কোনো চিহ্ন কি থেকে যাচ্ছে, এমন কোনো ভাবনা কি থেকে যাচ্ছে, যার মাধ্যমে আমরা রবীন্দ্রনাথের ভাবনার চলন, ভাবনা পথের চিহ্ন, সেটাকে আমরা অনুসরণ করতে চাই, বুঝতে চাই। শুধুমাত্র চূড়ান্ত পাণ্ডুলিপি রক্তকরবী সম্বন্ধে আমার সামনে যে অর্থ তৈরি করছে, তার বাইরে ওই ফেলে আসা পাণ্ডুলিপিগুলোর মধ্য থেকে আমরা কি কোনো অর্থ খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারি? তাহলে সেটা কেমন হয়? সেই অভিপ্রায় কি আমার কাছে গুরুত্বপূর্ণ? সেটা কি শুধু আমার কাছে ব্যক্তিগত একার কাছে গুরুত্বপূর্ণ, নাকি তার পেছনে আসলে আমার রবীন্দ্র ভাবনার এই অনুসরণের পেছনে আমরা সেই সময়ের
ইতিহাসের কোনো সূত্র উন্মোচন করতে পারি? এই প্রশ্নটা নিয়েই আমি রক্তকরবীর ওই কাটাকুটির দিকে তাকাতে চাই, এবং সেই কাটাকুটির সূত্রে আমরা, রক্তকরবী নাটকের সূত্রে আমরা শ্রমিকদের কার্যাবলী, শ্রমিকদের ইতিহাস সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাবকে স্পর্শ করতে চাই। এটাই আজকে আমার ভাবনার বিষয়। এবং এটা যদি কেউ বলেন যে রবীন্দ্রনাথ তার চূড়ান্ত পাণ্ডুলিপি যেভাবে বিন্যস্ত করেছেন, সেই বিন্যস্ত পাণ্ডুলিপিটি রবীন্দ্রনাথের চূড়ান্ত অভিপ্রায়ের প্রকাশক। রবীন্দ্রনাথ চান সেই চূড়ান্ত অভিপ্রায়টি শ্রোতা, দর্শক, পাঠকের চিত্তে এই নাটকটি সম্পর্কে তার অভিপ্রায়ের অভিঘাত তৈরি করুন। এটা রবীন্দ্রনাথের চাওয়া। এই চাওয়াটা তো আমাদের অস্বীকার করবার উপায় নেই, যে রবীন্দ্রনাথ এটাই চাইছেন। এটা চাইছেন বলেই তো আগেরগুলো তিনি বর্জন করছেন, আগেরগুলো অন্তরালে চলে যাচ্ছে। ধরুন একটা নাটক, সেটা যখন মঞ্চে অভিনীত হবে তার আগে হতেই পারে মহলায় নানা রকম করে তার অভিনয় হয়েছে, কিন্তু যিনি নির্দেশক তিনি চাইছেন যে মহলায় যেভাবেই অভিনীত হোক না কেন ওই অংশগুলোকে আমি বাদ দিয়ে চূড়ান্ত যেটা, সেটাই আমি দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। এখন সেখানে মহলায় কিভাবে অভিনীত হচ্ছে সেই পাঠ্যগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা কিন্তু ওই নাটকের অভিপ্রায় সম্পর্কে নির্দেশক এবং অভিনেতাদের যে জগৎ, চিন্তনের যে জগৎ, সেটাকে স্পর্শ করতে পারবো আরেক রকম ভাবে। কিন্তু এখানে আমাদের সুবিধে হচ্ছে এই যে আমাদের হাতে ওই 10টা খসড়া আছে, এবং রবীন্দ্রনাথ না চাইলেও আমরা ওই খসড়াগুলোর মাধ্যমে রবীন্দ্রনাথের চিন্তার জগৎকে স্পর্শ করতে চাইব। এখন যারা রক্ষণশীল, যারা বলবেন যে লেখকের অভিপ্রায়কেই আমাকে মেনে নিতে হবে, লেখকের চূড়ান্ত অভিপ্রায়কেই মেনে নিতে হবে, রক্তকরবী সম্পর্কে কথা বলতে গেলে লেখকের ওই চূড়ান্ত যে পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি যে অভিঘাত, যে অর্থ তৈরি করছে, সেটাই আমাকে মেনে নিতে হবে, তাহলে একরকম। আর যদি কেউ বলেন যে আমি আসলে লেখকের ওই চূড়ান্ত অভিপ্রায়কে না মেনে নিয়ে একজন অনুসন্ধিৎসু পাঠক হিসেবে, একজন অনুসন্ধিৎসু চিন্তক হিসেবে, একজন লেখকের, একজন রচয়িতার চিন্তনের ধাপগুলিকে অনুসরণ করতে চাইছি, তাহলে আমাকে ফিরে যেতে হবে। এবং এই ফিরে যাওয়াটা কিন্তু শুধু তথ্যগতভাবে ফিরে যাওয়া নয়, শুধু এইটুকু দেখিয়ে দেওয়া নয়, যেটা আপনি যদি এই পাণ্ডুলিপিগুলোর ওসিআর তৈরি করেন এবং ওসিআর তৈরি করে যদি আপনি যন্ত্রে দেন, তাহলে যন্ত্র খুব সহজেই কিন্তু এটা করে দেবে যে কি ছিল, কি হলো, একেবারে অনুপুঙ্খভাবে করে দেবে। কিন্তু আমি শুধু এটা চাইছি না, আমি বুঝতে চাইছি যে রবীন্দ্রনাথের চিন্তার জগৎকে, ভাবনার জগৎকে আমি এখানে কিভাবে স্পর্শ করতে পারবো। এই কথাগুলো মনে রেখে আমি এবার ওই রক্তকরবী নাটকের একটু ভেতরে প্রবেশ করবার চেষ্টা করব, বিষয়গতভাবে একটু ভেতরে প্রবেশ করবার চেষ্টা করব। এবং যদি বলি যে এরকম যদি কোনো প্রচেষ্টা আমরা করি, কেউ যদি করেন, যে ধরা যাক রবীন্দ্রনাথের অর্জিত, ফেলে দেওয়া অংশগুলো থেকে আমি কিচ্ছু যোগ করছি না, বর্জিত, ফেলে দেয়া অংশগুলো থেকে জুড়ে জুড়ে আমি আমার অনুসন্ধানের উদ্দেশ্য পরিপূরণের জন্য আর একটা রক্তকরবী তৈরি করছি। সেটা রবীন্দ্রনাথের চূড়ান্ত রক্তকরবী নয়। রবীন্দ্রনাথের চূড়ান্ত রক্তকরবীকে উপেক্ষা করে, বা চূড়ান্ত রক্তকরবীকে রবীন্দ্রনাথের চূড়ান্ত অভিপ্রায়ের চিহ্ন হিসেবে সরিয়ে রেখে বর্জিত অংশগুলো থেকে জুড়ে জুড়ে
আমি আরেকটা রক্তকরবী তৈরি করছি, যেখানে আমার উদ্দেশ্য হচ্ছে এই যে রবীন্দ্রনাথ যে অভিপ্রায়ে, যে উদ্দেশ্যে, যে বিন্যাসে, যেভাবে সাজিয়েছেন, তার বাইরে আমি পাঠক হিসেবে আমার অনুসন্ধিৎসা এবং আমার অনুসন্ধানের জায়গা থেকে আরেকভাবে এটা সাজাতে চাইছি। তাহলে কেমন হয়? সেটা রবীন্দ্রনাথের চূড়ান্ত রক্তকরবী নয়, কিন্তু সেটা একজন পাঠকের, যার সামনে ওই বর্জিত চিহ্নগুলো আছে, সেগুলো দিয়ে তৈরি করা আরেকটা অবয়ব, যেখান থেকে রবীন্দ্রনাথের চিন্তাকে আমরা অনুসরণ করতে পারি। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের জীবৎকালে রক্তকরবী, তার যে অনেক অভিনয় হয়েছিল তা নয়। রক্তকরবীর একটা অভিনয় হয়েছিল। এছাড়া রক্তকরবীর মহলার একটা খবর চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সংকলিত আনন্দবাজার পত্রিকায় রবীন্দ্র প্রসঙ্গ থেকে পাওয়া যাচ্ছে, যে একটা মহলা চলছিল, সেটারও চূড়ান্ত অভিনয় হয়েছিল বলে জানা যাচ্ছে না। একটা অভিনয় হয়েছিল, সেটা আমরা জানতে পাচ্ছি। তার মানে রবীন্দ্রনাথের জীবৎকালে এই নাটকটা খুব একটা জনপ্রিয় ছিল না। এবং বস্তুত পক্ষে স্বাধীনতার পর যখন শম্ভু মিত্র গণনাট্য আন্দোলন থেকে সরে এসে নতুন ভাবে তার নাট্য ভাবনাকে বিন্যস্ত করলেন, তখন তিনি রবীন্দ্রনাথের কাছে ফিরলেন এবং শম্ভু মিত্রের হাতে নতুন ভাবে আমরা রক্তকরবীকে পুনর্নব হয়ে উঠতে দেখলাম। এবং রক্তকরবীর কাছে শম্ভু মিত্র এবং পরে উৎপল দত্ত একরকম ভাবে পৌঁছে গেলেন। উৎপল দত্ত নিজে শম্ভু মিত্রের রক্তকরবী যখন অভিনীত হয়েছে, উৎপল দত্ত শম্ভু মিত্রের রক্তকরবীর সমালোচনা করেছেন, সমালোচনা অর্থে সম্যক রূপে আলোচনা করেছেন এবং শম্ভু মিত্রকে বাহবা জানিয়েছেন এবং কোথাও কোথাও তার নিজের কতগুলি অসুবিধার কথাও জানিয়েছেন। উৎপল দত্ত নিজে যখন জপেনজার মতো লেখা লিখেছেন, তখন তিনি রক্তকরবীর মধ্যে একেবারে সরাসরি বিদ্রোহের, বিপ্লবের ইঙ্গিত খুঁজে পেয়েছেন। ফলে শম্ভু মিত্র এবং উৎপল দত্তের হাত ধরে স্বাধীনতার পর পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা রক্তকরবীকে নতুন করে খুঁজে পেয়েছি। এবং সেই রক্তকরবী মূলত রবীন্দ্রনাথের ওই যে চূড়ান্ত পাঠ। সবসময়ই আপনারা জানেন যে যখন আমরা নাটক অভিনয় করি, তখন অভিনয় করতে গিয়ে পাঠের একটু আধটু হেরফের করতেই হয়। এবং আনন্দ থেকে প্রকাশিত শম্ভু মিত্রের যে খণ্ডে খণ্ডে রচনা সংকলিত হয়েছে, তাতে শম্ভু মিত্রের যে মঞ্চ রক্তকরবী, সেই পাঠ আপনারা পাবেন। সেখানে হয়তো রবীন্দ্রনাথের যে চূড়ান্ত পাঠ তার থেকে একটু এদিক ওদিক হয়ে আছে, সেটা মারাত্মক কিছু নয়, মঞ্চে প্রয়োগ করতে গেলে সেটা করতে হয়। কিন্তু স্বাধীনতার পর আমরা নতুন করে রবীন্দ্রনাথের এই নাটকটাকে খুঁজে পেলাম, হাতে পেলাম। এবং রবীন্দ্রনাথ যেভাবে এই নাটকটির ওপরে রাজা, নন্দিনী, রঞ্জন, এই চরিত্রগুলিকে যেভাবে এখানে প্রকাশ করেছেন, তুলে ধরেছেন, ফলে রক্তকরবী বলতে আমাদের বাঙালি দর্শকদের চিত্তে সচরাচর যে মুখগুলি প্রথমেই ভেসে ওঠে, সেটা রাজা, নন্দিনী, রঞ্জন, বিশু, অধ্যাপক, এই মুখগুলোই প্রথমে ভেসে ওঠে। কিন্তু ক্রমশ আমরা যদি রক্তকরবীর দিকে তাকাই এবং রক্তকরবীর ওই পেছনের দিকে ফেলে আসা বর্জিত পাঠের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে রবীন্দ্রনাথ যখন রক্তকরবী লিখতে শুরু করেছিলেন তার প্রথম খসড়ায়, তখন কিন্তু এই নাটকটা যেভাবে শুরু হয়েছিল, তাতে প্রথমেই নন্দিনী এইভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। এই নাটকটা সেখানে প্রথম খসড়া যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন সেই খসড়ায় কিন্তু রবীন্দ্রনাথ এই নাটকটিকে প্রথমে পড়লেই আমরা এটাকে কখনোই নন্দিনী, রাজা, এদের নাটক এইভাবে ভাবতে পারবো না। সেখানে একেবারে প্রথম দৃশ্যে, যেটা রক্তকরবীর
চূড়ান্ত খসড়ায় অনেকটা পরে এসেছে, সেটা প্রথম দৃশ্যে চলে এসেছে। এবং এখানে আমি একটু প্রথম খসড়া থেকে একটা অংশ আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এই প্রথম অংশটা যেখানে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ রক্তকরবী, সেখানে যাদেরকে দিয়ে শুরু হয়েছিল তারা কিন্তু ওই সাধারণ খোদাইকর বা শ্রমিক। এবং আপনারা জানেন রক্তকরবী প্রথম যখন প্রকাশিত হয়, গ্রন্থাকারে প্রকাশিত হয়, তখন বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগে এই নাটকটিকে হাইলি সিম্বলিক্যাল ফিলোসফিক্যাল একটা নাটক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু প্রথম খসড়া যদি আমরা খেয়াল করে পড়ি, তাহলে দেখতে পাবো যে একেবারে সরাসরি প্রথম দৃশ্যে যাদের ওপর আলো পড়ছে তারা রক্তকরবী প্রধান চরিত্র নয়। এবং সেখানে বস্তুগতভাবে একটা খনি শহর, এবং সেই খনি শহরে আপনারা জানেন যে খনি শহরের একটা ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনার ছবি এবং ব্যবস্থাপনাটা কি, খনি শহরটা কেমন, সেখানে খোদাইকর এবং কারিগররা কিভাবে কাজ করে, তার অনুপুঙ্খ বিবরণ দিয়ে শুরু হচ্ছিল রক্তকরবীর প্রথম খসড়া। আমি একটু পড়ি, তার পড়লে আপনারা বুঝতে পারবেন একটা দুটো অংশ আপনাদের চেনা, খানিকটা অংশ আপনাদের অচেনা, যেটা পরবর্তীকালে রবীন্দ্রনাথ বর্জন করেছেন। আমার মদ কোথায় লুকিয়েছ চন্দ্রা, শিগগির বের করো। ও কি বলছো, আজ সকাল থেকেই মদ? আজ যে ছুটির দিন, কাল ওদের মারুনচণ্ডীর ব্রত গেছে, আজ ওদের অস্ত্র পূজা হবে। বলো কি, ওরা কি ঠাকুর দেবতা মানে? দেখনি যেখানে ওদের মদের ভাঁড়ার, ওদের অস্ত্রশালা, তার পাশেই ওদের মন্দির। তা তুমি ছুটি পেয়েছো বলে মদ খাবে? গায়ে থাকতে পার্বণের দিনে সেদিন নেই। ছুটি নিয়ে যে কি করা যেতে পারে সে কথা অনেক দিন হলো ভুলে গেছি। ছুটি এখন বোঝা হয়ে উঠেছে। দাও আমাকে মদ দাও। আমি বলছি এখানকার কাজ ছেড়ে দাও, চলো আমরা গায়ে ফিরে যাই, ঘরে ফিরে যাই। ঘরে ফিরে যাই বললেই হলো? এত সহজ? ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে এদের সিকি পয়সার মুনফা নেই। ওদের যেটুকু দরকার তাছাড়া ওরা আমাদের আর কিছুই রাখবে না। আমাদের বিশুমাতাল বলে, আস্ত পাঁঠা পাঁঠার নিজের পক্ষেই দরকার, যারা ওকে খাবে তারা ওর হাড় গোড় খুর ল্যাজ বাদ দিয়ে ফেলে। তাও আমার মদ। চলো আমরা লুকিয়ে পালিয়ে যাই। পাহারা নেই বুঝি? ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা, দুপুর রাত্রে পালাবো। এখন ধরুন এই অংশটা দিয়ে শুরু হচ্ছে রক্তকরবীর প্রথম খসড়া। আপনারা জানেন রক্তকরবীর চূড়ান্ত খসড়া, সেখানে কিশোর আসে, কিশোর নন্দিনীকে শুরু হয় এখানে, যে কিশোর নন্দিনীর সঙ্গে কথা বলে। সেখানে নন্দিনী চরিত্রটাই প্রথমে একেবারে আলোকিত ভাবে চলে আসে। তৃপ্তিমিত্র করতেন বাঙালির চিন্তনে, বাঙালি দর্শকদের চিন্তনে সেখানে তৃপ্তিমিত্র অপূর্বভাবে প্রতিভাত। কিন্তু প্রথম খসড়া যদি আপনারা শুরুটা পড়েন, তাহলে রবীন্দ্রনাথ এখানে একেবারে যারা এই নাটকের সেই অর্থে ক্ষমতাতন্ত্রের তলাতে রয়েছে, এই নাটকে তো একটা বলা যেতে পারে স্তরীভূত ক্ষমতাতন্ত্র আছে। এবং এখানে আপনারা জানেন যে রক্তকরবীতে যেটা হয়, খনি থেকে সোনা তুলে আনা হয় এবং সেই সোনার তাল, এখানে খোদাইকর এবং কারিগররা আছেন। ধরে নেওয়া যায় যে কারিগররা সোনা পিটিয়ে কিছু একটা তৈরি করে, সেই সোনা বাইরে কোথাও একটা যায় এবং তার একটা মুনাফা হয়। সেই মুনাফার অ্যাপ্রোপ্রিয়েশন সবার কাছে সমানভাবে সেই মুনাফা পৌঁছয় না। এবং এখানে আরেকটা কথাও খুব খেয়াল করবেন যে এই যে শ্রমিকদের বিন্যাস, এখানে কিছু এখানে এখানে সরাসরি কিছু উৎপাদন এরা করছেন না। অর্থাৎ এটা কলকারখানা নয়, এটা পাটকল নয়, চটকল নয়, একটা খনি শহর। খনি শহরকে ঘিরে, খনি শ্রমকে ঘিরে এই কাণ্ডটা তৈরি করছেন রবীন্দ্রনাথ। এবং সেই খনি শ্রমে যারা রয়েছেন, কারিগর এবং খোদাইকর, তাদের মধ্যে একজন চন্দ্রা এবং ফাগুলাল প্রথম খসড়ায়
ফাগুলালের নাম এখানে আমরা তখনও পাচ্ছি না। বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে কথা বলছেন, স্ত্রী রয়েছেন, এবং স্ত্রীর অভিপ্রায় হচ্ছে যে এখান থেকে তারা চলে যাবেন, এখান থেকে পালিয়ে যায়। এবং শুরুই হচ্ছে, দেখুন, চলো আমরা লুকিয়ে পালিয়ে যাই। পাহারা নেই বুঝি, ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা। এইবার তখন আপনার মনে হবে যে যে ভৌগোলিক পরিবেশ এই কথাতে বেরিয়ে আসছে যে এই খনি শহরটা সামরিক প্রহরার অন্তর্গত, নিশ্চয়ই ঘাঁটি রয়েছে, এবং সেই ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা রয়েছে, যারা এই শ্রমিক ও কারিগরদেরকে আটকে রাখে, যারা এদেরকে আর কোথাও যেতে দেয় না, এখান থেকে পালানো অসম্ভব। এবং তারপরে একটা আশ্চর্য অংশ প্রথম খসড়াতে আছে, আমাদের মকররাজকে দেখেছ তো? দেখবো কি, মুখের মধ্যে একজোড়া চশমার কাঁচ ছাড়া আর তো কিছুই দেখা যায় না। সেই চশমার কাঁচের কথাই বলছি। সেই কাঁচ দিনেও দেখে, রাত্রেও দেখে, মাটির নিচে অন্ধকারে কাজ করি তাও দেখতে পায়, বেরিয়ে এসে ওপরে উঠে মাতলামি করে বেড়াই, সেই চশমায় তাও ধরা পড়ে। যেখানে মানুষের চোখ চলে না এমন দেশ আছে, যেখানে ওর চশমা চলে না এমন দেশ পাবো কোথায়? দাও দাও, মত দাও। তার মানে একজন শ্রমিক, যিনি খনি শ্রমিক, তিনি অনবরত নজরদারির অন্তর্গত হয়ে তার জীবন কাটাতে বাধ্য হচ্ছেন, এবং এই নজরদারি একটা বিশেষ প্রযুক্তির সাহায্যে চালানো হচ্ছে একটা চশমার সাহায্যে। এবং সেই চশমাটা কি করে, সে দিনেও দেখে, রাতেও দেখে, জলের উপরে দেখে, জলের নিচেও দেখে। আপনারা জানেন যে যখন রবীন্দ্রনাথ এই সর্বদর্শী চশমার কল্পনা করছেন, তখনও কিন্তু আমাদের ওই, যাকে আমরা বলি সিসিটিভির সার্ভেলেন্স, তার প্রযুক্তিগত ব্যবহার তখনও তৈরি হয়নি, তার একটু পরে তৈরি হবে, রাশিয়ায়, তারপর জার্মানিতে তৈরি হবে, এবং ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি সময়ে নজরদারির জন্য সামরিক কাজে সেটা ব্যবহার করা হবে। রবীন্দ্রনাথ এখানে প্রায় একটা সায়েন্স ফ্যান্টাসির মতো কাণ্ড ঘটাচ্ছেন, কিন্তু যেটা করছেন সেটা হচ্ছে খুবই ইঙ্গিতবহ, যে একজন শ্রমিক, তার কোনো স্বাধীনতা, একজন খনি শ্রমিকের কোনো স্বাধীনতা নেই। এবং তাকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে সে ওই মুনাফার অন্তর্গত। মুনাফা শব্দটা রবীন্দ্রনাথ এখানে ব্যবহার করছেন। সে মুনাফার অন্তর্গত, এবং সেই মুনাফার জন্য তাকে ব্যবহার করা হচ্ছে, তাকে কাজ দেয়া হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে 12 ঘন্টা তাদের কাজ করতে হয়। রক্তকরবীর চূড়ান্ত খসড়াতেই এই সময়ের হিসেবটা আছে, পূর্ববর্তী খসড়াতেও আছে, যে 12 ঘন্টা কাজ করতে হয়, তারপর তারা 4 ঘন্টা অতিরিক্ত খাটে। রেড অলিয়েন্ডার্স এই ইংরেজি অনুবাদে এই 4 ঘন্টা অতিরিক্ত খাটে, এটাকে ওভারটাইম হিসেবে, ওভারটাইম শব্দটা ব্যবহার করা হয়েছে, ওভারটাইম হিসেবে দেখানো হয়েছে। এবং এটাও খেয়াল করে দেখবেন যে এই যে 12 আর 4 16 ঘন্টা খাটলো, এই শ্রমিকদের অবস্থান কিরকম, অবস্থা কিরকম, খেয়াল করে দেখবেন যে এই শ্রমিকেরা এই নাটকে যেখানে থাকে, সেটা হচ্ছে যে একটা একটা অংশ আছে, সেটা চূড়ান্ত পাঠে গেছে, পূর্ববর্তী পাঠেও একরকম করে এসেছিল। সেটা হচ্ছে যে এখানে একটা বিভাজন করা হয় যে তারা ঘর ফেলে এসেছে, এবং তাদেরকে বলেছে সর্দার যে তোমাদের এখানে বাসা দিয়েছি, এখানে বাসা দিয়েছি, এবং সেই বাসায় চৌকিদার রাখা গেছে। তাদেরকে ঘরে ফিরতে দেয়া হয় না, ঘরে ফেরবার কোনো উপায় নেই। তাদেরকে সেই বাসায় চৌকিদার দিয়ে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এখন এই যে বাসা, তার একটা ফেলে আসা ঘর ছিল,
যে ঘরটাতে বারবার চন্দ্রা ফিরতে চেয়েছে, এবং এটা প্রথম খসড়াতে একেবারে প্রথমে চলে এসেছে। এখন ধরুন আমি যদি রবীন্দ্রনাথের চূড়ান্ত পাঠের পরিবর্তে আমার রক্তকরবী শুরু করি এই প্রথম খসড়ার প্রথম অংশ দিয়ে, তাহলে কিন্তু একেবারেই দর্শকদের কাছে সরাসরি এই অভিঘাত হয়তো উপনীত করা যায় যে যেখানে এই নাটকটা শুরুতেই নন্দিনীর নাটক নয়, নন্দিনীর সঙ্গে কিশোরের কথোপকথনের নাটক নয়, এবং নন্দিনীর সঙ্গে কিশোরের আপনারা জানেন যে যদি ওই নন্দিনী এবং কিশোরের সংলাপ আপনারা পড়েন তাহলে দেখবেন যে সেখানে কিশোর একটা আশ্চর্য কথা বলে যে আমি আমার কাজের থেকে সময় চুরি করে তোর জন্য রক্তকরবী ফুল নিয়ে আসি। এখন এই যে কাজের জন্য সময় চুরি করা, শ্রমিকদের কাজের সময় কতটা হবে? প্রথম বিশ্বযুদ্ধের পরেই কিন্তু লিগ অফ নেশনসের সূত্রে শ্রমিকদের কাজের সময় নিয়ে আন্তর্জাতিক যে শ্রমিক সংগঠনের কাজ শুরু হয়েছিল, তাতে কাজের সময় কত হবে এটা নিয়ে একটা দাবি উঠতে শুরু করে, এবং সেখানে খুব সুস্পষ্টভাবে খনি শ্রমিকদের কথা উল্লেখ করা হয় যে তাদের কাজের সময় কতক্ষণ হবে, কতক্ষণ তারা শ্রম করবেন। এবং এটা অনেক দিনের টানাপোড়েনের গল্প যে যারা শ্রমিকদের খাটাচ্ছে মুনাফার জন্য তারা শ্রমিকদের সময় চুরি করছে, আর শ্রমিকরা তারা তাদের হাত থেকে তাদের অবসরের সময় চুরি করছে। এটা দুই পক্ষের একটা টানাপোড়েনের গল্প। আপনারা যদি ম্যাক্সিম গোর্কির মাদারের ওই প্রথম অংশটা মনে থাকে, আপনাদের দেখবেন যে সেখানে সাইরেন বেজে উঠছে এবং তারপর ওই ক্লান্ত শ্রান্ত শ্রমিকেরা আগের রাত্রির ঘুম তাদের ঠিক মতো হয়নি, তাদের শরীর নিরাময় পায়নি, তারা আবার ওই মাথা নিচু করে পরিশ্রান্ত পশুর মতো পোকামাকড়ের মতো কাজ করতে যাচ্ছে। ফলে এই যে শ্রমিকদের শ্রমকে নিংড়ে নেওয়া, এবং শ্রমিকেরা তো সবসময় উল্টো দিকে কি করে আপনাদের মনে পড়ে যাবে মডার্ন টাইমস এর সেই আশ্চর্য দৃশ্য যেখানে চ্যাপলিন বেচারি ওই কাজের থেকে সময় চুরি করে সবে একটু ওয়াশরুমে গিয়ে এদিক ওদিক করে একটা ধূমপানের ব্যবস্থা করতে চায়, আর তখনই তার সামনে সেই ভয়ঙ্কর জায়ান্ট স্ক্রিনে, দানবীয় স্ক্রিনে আপনাদের মনে পড়বে যে কারখানার মালিক সে প্রচন্ড ধমকে ওঠে চ্যাপলিনকে, চ্যাপলিন থতমত খেয়ে আবার ওই সিগারেটটা ঢুকিয়ে নিয়ে কাজে ফিরে চলে আসে। এখন এই যে কাণ্ড কারখানা এটা রক্তকরবীতেও খুব গুরুত্বপূর্ণ ভাবেই কিন্তু প্রবেশ করে গেছে, এবং রক্তকরবীর এখনকার যেটা চূড়ান্ত খসড়া সেখানে নন্দিনী এবং কিশোর সময় চুরি করে এসে রক্তকরবী ফুল দেয় নন্দিনীকে, এবং সেখানে আমরা কিশোর এবং নন্দিনীর যে সম্পর্ক রবীন্দ্রনাথের লেখাতে এটা বারে বারে আসে। যেমন ধরুন যদি বলি যে ঘরে বাইরেতে অমূল্যর সঙ্গে বিমলার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে ওই কম বয়সী সে স্নেহের কাঙাল, এবং সেই স্নেহের মধ্যে একটা সুন্দরের আরাধনা আছে, স্বাভাবিক সুন্দরের আরাধনা আছে। এখানেও কিশোরের মনে নন্দিনীর সৌন্দর্য সম্পর্কে বয়ঃসন্ধি জনচিত স্বাভাবিক সুন্দরের প্রতি তার একটা আগ্রহ বা আকর্ষণ আছে। এখান থেকে এই চূড়ান্ত অংশটা শুরু হয়েছিল, কিন্তু তার থেকে অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি সরাসরি, অনেক বেশি প্রত্যক্ষ যদি আমি বলি যে রক্তকরবী নাটকটাকে আমি আসলে শ্রমিকের নাটক হিসেবে পড়তে চাইছি, এবং সেই চাওয়ার জন্য আমি রবীন্দ্রনাথের পরিচিত খসড়া দিয়েই রবীন্দ্রনাথকে দিয়েই আমার রবীন্দ্রনাথকে সাজাচ্ছি, আমার অভিপ্রায় থেকে আমার রবীন্দ্রনাথকে সাজাচ্ছি, রবীন্দ্রনাথের চূড়ান্ত অভিপ্রায়কে আমি সংশোধন করে আমার পাঠকের অভিপ্রায় থেকে, আমার অনুসন্ধানের অভিপ্রায় থেকে আমি শ্রম এবং শ্রমিকের ইতিহাস সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাবের চরিত্রকে বোঝবার জন্য এই নাটকটা করতে চাইছি। তাহলে আমার কাছে এই শুরুটা খুব গুরুত্বপূর্ণ। এখনকার চূড়ান্ত পাঠের থেকেও এই শুরুটা অনেক বেশি চিনিয়ে দিচ্ছে আমাকে ওই জায়গাটা। আমার একবারও মনে হচ্ছে না যে যক্ষপুরী আসলে একটা অলীক জায়গা,
আমার একবারও মনে হচ্ছে না, যদি যদি বালিগঞ্জ ফাঁড়ির কাছে আপনার অলকাপুরী বলে একটা মস্ত ফ্ল্যাট থাকতে পারে, তাহলে যক্ষপুরী এই নামটা কি দোষ করলো বলুন? এটাকে কেন আপনারা রূপক বলে ভাবতেন, কেন এটাকে প্রতীক বলে ভাবতেন? এটা তো আসলে একটা খনি শহর, যেখানে এই শ্রমিকদের ওপরে একটা আশ্চর্য নজরদারি রাখা হয়। এখন এই যে শ্রমিকদের জীবন, এই শ্রমিকদের জীবনে খুব তীব্র হতাশা আছে, খুবই তীব্র হতাশা আছে। এবং ফাগুলাল সে তার স্ত্রী চন্দ্রা, এবং চন্দ্রা বারে বারে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। এখন এই ফাগুলালের সঙ্গে চন্দ্রার যে সম্পর্ক, রবীন্দ্রনাথের চূড়ান্ত নাটকে, চূড়ান্ত খসড়ায় আমাদের কাছে সেই সম্পর্কটা সবটা খুব একটা উন্মোচিত হয় না। সেখানে আমরা বারে বারে দেখি, চূড়ান্ত নাটক যদি আপনারা পড়েন, তাহলে সেখানে বারে বারে দেখবেন, সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে চন্দ্রা সে নন্দিনীকে তার নারী জনচিত নিরাপত্তাহীনতার বোধ থেকে খানিকটা ঈর্ষা করেছে। সেই ঈর্ষার নানা ইঙ্গিত সেখানে রয়েছে। কিন্তু এই যে শ্রমিক হিসেবে ফাগুলাল এখানে চলে এসেছিল, এবং চলে আসবার পরে চন্দ্রার সঙ্গে ফাগুলালের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন সম্পূর্ণ বদলে গেল। তার বয়ান চন্দ্রার কথায় এখানে ধরা পড়ছে, বুঝতে পেরেছেন? এই ফেলে দেওয়া অংশে ধরা পড়ছে। আমি একটা অংশ একটু পড়ছি। আমরা কখনো শ্রমিকদের স্ত্রীদের অবস্থা কি ছিল, তারা তো একটা গ্রাম থেকে চলে এসেছে। এই নাটকটার মধ্যে তো এইটাই আছে যে গ্রামে তাদের একটা জীবন ছিল, সেই গ্রামে তাদের ফেলে আসা ঘর, সেই গ্রামে তারা একরকম ভাবে কৃষি জীবনের সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে চলে এসে তারা এই যক্ষপুরী নামক খনি শহরে চলে এসে তাদের পুরুষেরা এখানে শ্রমিক হিসেবে, খোদাইগর হিসেবে, কারিগর হিসেবে কাজে যোগ দিয়েছে, এবং তাদের স্ত্রীরা তাদের সঙ্গে এসেছে। তাদের স্ত্রীদের এখানে আসবার অনুমতি দেওয়া হয়েছে। এবং রক্তকরবীর চূড়ান্ত খসড়ায় যদি যান, তাহলে দেখতে পাবেন যে সেখানে একটা পর্বে একটা জায়গাতে বলা হচ্ছে যে নতুন একটা ফরমান জারি করা হয়েছে, নতুন একটা আদেশ জারি করা হয়েছে। সর্দার একটা আদেশ জারি করেছেন, যে আদেশে বলা হচ্ছে যে ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে তাদের স্ত্রীদের আর এখানে আসতে দেওয়া হবে না। কারণ এই স্ত্রীরা তো নিতান্তই উপসর্গ, কি করবে এসে? এই যে চন্দ্রা এসেছে, চন্দ্রা কতগুলো বিপদ তৈরি করে, চন্দ্রা বারবার ছিঁড়ে যাওয়ার কথা বলে। এখন এরপরে একটা ব্যবস্থাপনা হবে যেখানে এখানে শ্রমদান তারা করতে আসবে, কিন্তু তাদের স্ত্রীরা এখানে আসবে। এখন এইবার শ্রমিকের স্ত্রী, খোদাইকর শ্রমিকের স্ত্রী, তার পূর্ব জীবন তাদের কি ছিল, রবীন্দ্রনাথ এটা বর্জন করেছেন, প্রথম খসড়ায় ছিল। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে আমার 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 শ্রমের চরিত্রের বদল হচ্ছে। আমি অন্য জায়গায় কাজ করতে গেছি এবং সেই শ্রমের ধরন আলাদা। এখন সেই শ্রমের ধরন আমার দাম্পত্য, আমার পারিবারিক জীবন, সেটাকে কিভাবে কিভাবে সেটাকে নতুন করে বদলে দিচ্ছে। এবং সেখানে এই দাম্পত্যে আমার স্ত্রী, শ্রমিকের স্ত্রী, সে কিভাবে এটাকে দেখছে, এই দেখার ইতিহাস, এটা কিন্তু চূড়ান্ত খসড়া নেই। এই দেখার ইতিহাস সেখানে নেই। কিন্তু যদি আপনি প্রথম খসড়া পড়েন, আমি পড়ছি, বিশুর সঙ্গে কথা হচ্ছে, বিশুর সঙ্গে বিশুর কথা পরে আমি আসবো, বিশুর সঙ্গে কথা হচ্ছে, সেখানে চন্দ্রার কথা হচ্ছে। চন্দ্রা বলছে, বিশুকে বলছে, বেআই তুমি কি বলছো আমি ভালো বুঝি নে, আমি একটা কথা জানি, ও একদিন আমাকে ভালোবাসত। ও মানে হচ্ছে ফাগুলাল, মদের চেয়ে অনেক বেশি।
অর্থাৎ এই যে নতুন জায়গাতে এসেছে, নতুন জায়গায় একটাই মাত্র ছুটির দিন, সেই ছুটির দিনে সে অত্যন্ত মদে ডুবে যায়। এবং কথা হচ্ছে মদ নিয়েই, যে তুমি যখন গ্রামে ছিলে তখন তো এত মদ খেতে না, এখানে কেন? তো চন্দ্রা বলছে, একদিন আমাকে ভালোবাসতো মদের চেয়ে অনেক বেশি। তখন আমাদের মনে হতো ওতে আমাতে মিললেই সব পুরো হয়ে যায়। খেয়াল করে দেখুন, তখন আমাদের মনে হতো, দুজনেরই মনে হতো, দুজনেরই একটা জীবন ছিল, দুজনেরই একটা ফাগুদলের একটা অর্থনৈতিক জীবন ছিল, তাদের একটা দাম্পত্য ছিল। তখন উভয়েরই মনে হতো যে ওতে আমাতে মিললেই সব পুরো হয়ে যায়, তার বাইরে আর কিছুই বাকি থাকে না। জগতে এইটুকুর বেশি আর কিছুই চাবার থাকে না। খুব সরল ভাবে বলছেন কিন্তু শ্রমিকের স্ত্রী। আপনি একেবারে যদি বলেন যে লেবার হিস্ট্রির বয়ান আপনি সাজাচ্ছেন, যে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থায় আপনি উপনীত হয়েছেন, যেখানে শ্রমিকের বয়ান আপনি সাজাচ্ছেন এবং শ্রমিকের স্ত্রীর বয়ান আপনি সাজাচ্ছেন। শ্রমিকের স্ত্রী এই বয়ান দিচ্ছেন যে আগে যে ব্যবস্থাপনায় আমরা ছিলাম তাতে আমাদের দুজনেরই মনে হতো যে আমরা দুজনে দুজনের মধ্যে সম্পূর্ণ, আর কিছু আমাদের চাওয়ার নেই। এই চাওয়াটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রক্তকরবিতে, আমি সেখানে পরে আসবো। যে ওতে আমি যদি মিলতাম তাহলে আর কিছুই বাকি থাকে না, জগতে এটুকুর বেশি আর কিছুই চাবার থাকে না। তখন বিশু উত্তর দিচ্ছে, জানি জানি, যেমন জুঁইয়ের মোটার উপরে কেবল গুটি 4-5 পাপড়ি ধরলেই বাস, সমস্ত ভরপুর। তারপরে জুঁই ফুলের আর কিছুই কমানো বাড়ানো চলে না। তখন বর্ষার যে সন্ধ্যা, তার সব তারা হারিয়ে বসেছে, সেও এইটুকু জুঁয়েতেই পুলকিত হয়ে ওঠে, সেই রকম আর কি। জগতে সবকিছুতেই এই চাওয়াই তো চাওয়া। উপমাটা লক্ষ্য করুন, জুঁই আর জুঁই ফুলের মোটা। চন্দ্রা উত্তর দেয়, তবে আর কি, তাই হোক না। মদের ভাঁড় ফেলে দিয়ে ও আর একবার তেমনি করে আমাকে চাক না, তাহলে আমার মধ্যে যা কিছু আছে সব যে ঢেলে দিয়ে আমি বেঁচে যাই। শ্রমিকের স্ত্রী, তার একাকিত্ব, সে তার স্বামীর কাছ থেকে কাজের দিন আর কোনো সময় পায় না। কারণ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আর 4 ঘন্টা 16 ঘন্টা, 16 ঘন্টা বেরিয়ে যায়। তা বাদ দিয়ে যে ছুটির দিন, সেই ছুটির দিনে সকাল থেকেই মদ। ফলে তার একটা ভয়ঙ্কর একাকী জীবন আছে। এই একাকী জীবনের কথা উঠে আসছে। এবার সে দাবি করছে যে যদি আমি পূর্ব জীবনে ফিরে যেতে পারি। তখন বিশু উত্তর দেয়, জুঁইয়ের বোঁটা যদি মুচড়ে যায়, তাহলে গাছের সঙ্গে ফুলের সহজ রসের আনাগোনা আর থাকে না। এখানে আমাদের যে বোঁটায় লেগেছে ঘা, তোমাদের দেওয়া নেওয়া আর তেমন করে কি আর কখনোই জোর মিলবে? সেই জোর ভাঙার দুঃখ মদ দিয়ে ডুবিয়ে রাখবে। তাহলে খেয়াল করে দেখুন, বঞ্চনাটা বহুস্তরী। এই যে গল্পটা তো উদ্বৃত্ত সময়ের গল্প। আমি শ্রমিকের কাছ থেকে যে সময়টা চুরি করে নিলাম এবং তাকে আমি একটা ব্যবস্থায় লাগিয়ে দিলাম, সেই ব্যবস্থাটা কিন্তু কোনো উৎপাদন ব্যবস্থা নয়, সেটা অত্যন্ত একঘেয়ে একটা কাজ। খুঁড়ে খনিজ সম্পদ উপরে তুলে আনা। ফলে তার যে সমস্ত মানবিক গুণ এবং মানবিক বোধ, সেটা শুধুমাত্র ওই উপার্জনের কাজে ব্যাপৃত থাকার মধ্যে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই তো ধরুন মার্কসের আলোচনায় বারে বারে উঠে আসবে, যে আমি শ্রমকে কি কাজে ব্যবহার করি। সেটা কি চূড়ান্ত ভাবে শুধুই লাভের জন্য ব্যবহৃত হবে, সেটার জন্যই নিংড়ে নেওয়া হবে তার গতর, সেই গতরকে কোনোভাবে মানবিক প্রশান্তি পাওয়ার দিকে আর এগিয়ে দেওয়া হবে না। তাদের যে দাম্পত্য সৃজনশীল, অর্থাৎ শ্রমের কিন্তু কোনো সৃজনশীলতা এখানে নেই।
এই শ্রম কিন্তু সৃজনশীল সামাজিক শ্রম নয়। এই শ্রম একঘেয়ে, মুনাফার জন্য নিবেদিত এবং তা সামাজিক ও সাংস্কৃতিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অবসরের সময়টুকু মদ্যপানের মধ্যে ডুবে যাওয়ার জন্য নিযুক্ত। এই পুরুষের শ্রম ব্যবস্থার বিরুদ্ধে তার স্ত্রী, সে তার ফেলে আসা ঘর এবং সেই ঘরের সংলগ্ন সংস্কৃতির স্মৃতি থেকে এই কথাগুলি উত্থাপন করছে। সেই বয়ানটি প্রথম খসড়ায় ছিল। ফলে সেটা রবীন্দ্রনাথ যখন বর্জন করেন এবং চূড়ান্ত খসড়া যখন আমি পড়ি, তখন কিন্তু আসলে এই শ্রমের ইতিহাস কিছুতেই অনুসরণ করতে পারি না। এই 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 ইতিহাসটা যেন রবীন্দ্রনাথ একটু অন্তরালে নিয়ে যাচ্ছেন, সরিয়ে দিচ্ছেন, আমাদের আমাদের চোখের আড়ালে নিয়ে যাচ্ছেন, অথচ এটা ছিল এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে ছিল। এবং এখানে আরেকটা কথাও খেয়াল করুন, যে এই যে যখন আমি বলি যে জুঁইয়ের বোঁটা যদি মুচড়ে যায়, এই যে উপমাটা, এই উপমাটা কি আমাদের আমাদের অতিরিক্ত শ্রম, আমাদের যে কনজুগাল লাইফ, সেটাকে শেষ করে দিচ্ছে। অর্থাৎ ধরুন যে আমরা যখন এই সময়ে দাঁড়িয়ে আমরা শ্রম, যে শ্রম সৃজনশীল নয়, যে শ্রম শুধু অর্থে ব্যবহৃত, শুধু নিরুপায় ভাবে আমাকে অর্থ উপার্জনের জন্য নিযুক্ত রাখে, সেই শ্রম আমার 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 মানব জীবনকে কি করে। ধরুন আমাদের চারপাশে যদি আমি বলি যে ব্যাংকের এটিএম এর সিকিউরিটি হিসেবে যিনি থাকেন, গিগ ইকোনমিতে যারা অনবরত ওই জিনিস সরবরাহ করে আসেন, এদের কারোরই শ্রম তো খুব সৃজনশীল শ্রম নয়। সৃজনের সঙ্গে তো সেই শ্রমের কোনো যোগ নেই। তাহলে সেটা কি করে? আমাকে আমাকে মানুষের অধিকার এবং স্বাভাবিক সৃজন ক্ষমতা থেকে বঞ্চিত করে। রবীন্দ্রনাথ এই উপসর্গগুলোকে খুঁজছিলেন, উপসর্গগুলোকে চিনতেও পারছিলেন। উপসর্গগুলো তার এই খসড়াগুলোতে তিনি ছড়িয়েও রাখছিলেন। এত নিবিড় ভাবে আর কোনো লেখায় কিন্তু রবীন্দ্রনাথ শ্রম সম্বন্ধে এইভাবে ভাবনা চিন্তা করেন। এখন খেয়াল করুন, এই যে এরা এলেন, এরা যে শ্রম করছেন, আমি যদি এখান থেকেই আরেকটু অগ্রসর হই, তাহলে দেখতে পাবো যে এখানে চূড়ান্ত খসড়াতে সেটা আছে। আমি বলতে বলতে মাঝে মাঝেই দেখুন যে আমি কিন্তু কখনো এটা বলছি না যে রবীন্দ্রনাথের চূড়ান্ত খসড়াটা আমার কাছে বাতিল। আমি শুধু বলছি চূড়ান্ত খসড়াটা আমার কাছে চূড়ান্ত খসড়া নয়, সেটাও একটা খসড়া। আমি সবকটা খসড়াকে পাশাপাশি দেখে শ্রমিকদের অবস্থা এবং অবস্থানের সূত্রে রবীন্দ্রনাথের রচনা থেকেই রক্তকরবীর অন্য একটা বিন্যাস তৈরি করতে চাইছি, বুঝতে চাইছি যে কিভাবে ওই শ্রমিক ইতিহাসের শ্রমের সমস্যার উপসর্গগুলোকে রবীন্দ্রনাথ বোঝবার চেষ্টা করেছেন। এখন দেখুন, এই যে যখন প্রথম রঞ্জন এলো, রঞ্জন যখন এলো, রঞ্জন সম্পর্কে আমরা ওই সর্দার, মোড়ল, এদের কথাবার্তায় রঞ্জন কি করছে এটা জানতে পারি।
এবং যখন আমি জানতে পারি রঞ্জন কি করছে, তখন সর্দারদের কথাবার্তায় সেটা বেরিয়ে এলো। কথাবার্তায় যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এই যে প্রথমেই সে বলল, রঞ্জন এসে বলল খোদাইকরদের মধ্যে, খনি শ্রমিকদের মধ্যে সে প্রবেশ করে সে বলল, আজকে আমরা ওই গাইতি, শাবল ইত্যাদি নিয়ে আমাদের আজকে খোদাই নৃত্য হবে। আমি আমি যে অস্ত্রটা আমার একঘেয়ে কাজের উপকরণ মাত্র, যেটা দিয়ে সারাদিন আমি খুঁড়ি খুঁড়ি খনন করি, সেই অস্ত্রটাকে রঞ্জন প্রথমেই যেটা করলো সেটা হচ্ছে যে এই এই কোদাল দিয়ে, এই শাবল দিয়ে আমরা 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 খুঁড়বো না, আমরা এটাকে খোদাই নৃত্যের উপকরণ হিসেবে ব্যবহার করি। যখনই এটা করা হয় তখনই বোঝা গেল যে এই 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 যন্ত্রটা আমার কাছে আর একঘেয়ে ভাবে মুনাফা উৎপাদনের অস্ত্র হচ্ছে না। এই যন্ত্রটা আমার কাছে, এবং যখন আপনি খোদাই নৃত্য করছেন তখন তো আপনি একটা সমবেত নৃত্যে অংশগ্রহণ করছেন। আপনি আর একা নন, আপনি আর একজন খনি শ্রমিক নন, আপনি আপনার পার্শ্ববর্তী শ্রমিকের সঙ্গে কাজের সময় একটা সহযোগী সম্পর্কে যেতে পারছেন। সেটা কাজের মাধ্যমে নয়, সমবেত খোদাই নৃত্যের মাধ্যমে। এবং এটা আপনার সৃজনশীলতা। যেমন করে কিশোর, সে যে মারের মুখ দিয়ে নন্দিনীর জন্য ফুল নিয়ে আসে, সেখানে তার শ্রম, সে যে সময়টা সে চুরি করে, চুরি করে যে কাজটা সে করে সেটা তার সৃজনশীলতার প্রকাশক। আমরা যদি বলি যে শ্রম সঙ্গীত তৈরি হয় শ্রমিকের সৃজনশীলতার জায়গা থেকে, যখন মাঝিরা গান করেন, যখন ছাদ পেটানোর গান আমরা শুনতে পাই, তখন শ্রমের সঙ্গেই, দলবদ্ধ শ্রমের সঙ্গে সৃজনশীলতার সম্পর্ক সেটা সেখানে স্পষ্ট হয়ে ওঠে। এখানে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, স্তব্ধ করে দেওয়া হয়েছে। এবং তার ফলে দেখা গেল যে রঞ্জন এসে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তাদেরকে এই সৃজনশীলতার দিকে, তাদেরকে বলে যে তোমাদের খেয়াল করুন যে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে তাদেরকে মনে করিয়ে দেয় আমরা এখানে এই নাটকের চূড়ান্ত খসড়ায় এবং তারও আগের খসড়ায় ইতি উতি পাই যে যে ফেলে আসা গ্রাম ছিল, যেখান থেকে তারা চলে এলেন, যে গ্রামে তাদের ঘর ছিল, সেখানকার সাংস্কৃতিক জীবনের একটা পরিচয় আছে। এখানে খেয়াল করে দেখবেন যে এই যক্ষপুরীতে যে সাংস্কৃতিক জীবনের ছবি আমরা পাই, যে সেখানে মারণচণ্ডীর ব্রত হবে, সেখানে ধ্বজা পুজো হবে, এই সমস্ত ব্রত বা পুজোগুলো ওই মুনাফার সঙ্গে জড়িত, এবং সেই মুনাফার সূত্রে সেগুলোকে সহসা তৈরি করা হয়েছে। সেগুলো যে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো রিচুয়াল নয়, সেগুলো নতুন নতুন করে তৈরি করা হচ্ছে। আর ফেলে আসা গ্রামে যেখানে তাদের ঘর ছিল, যেটা তাদের বাসা নয়, সেই যে ঘর, সেই ঘরে তাদের যে জীবন ছিল, সেই জীবনে, এবং এই নাটকে দেখবেন যে চূড়ান্ত খসড়াতেও এবং অন্যত্রও, এই যে রক্তকরবী নাটকে যখন প্রথম খসড়ায় চন্দ্রা বলল চলো আমরা ঘরে ফিরে যাই, এবং রক্তকরবীর যে চূড়ান্ত খসড়া সেখানে দেখবেন ওই পৌষের গানটা বারবার ফিরে আসে, এবং নবান্ন হবে, নবান্ন উৎসব হবে, সেই উৎসবের আয়োজন গ্রামে গ্রামে শুরু হয়েছে, তার গান ভেসে আসছে। সেই ভেসে আসা গান চন্দ্রাকে তার গ্রামে ফিরতে, গ্রামের দিকে যাওয়ার জন্য তাকে জাগিয়ে তুলছে, তাকে আবেদন করতে বলছে, তাকে ভাবাচ্ছে। এবং গ্রামের ওই সাংস্কৃতিকতার যে বহমানতা, তার থেকে এই মানুষগুলি বিচ্ছিন্ন হয়ে গেছে।
তাহলে এই দুটো সংস্কৃতির পার্থক্যটাও রবীন্দ্রনাথ খুব সচেতনভাবে খেয়াল করিয়ে দেন, যে বহমানতা, চলে আসা, সহজে সেখানে যোগ দিতে পারা, সেগুলো থেকে এদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। এইবার খেয়াল করে দেখবেন যে এদেরকে এই খোদাই কার্যের জন্য যে টাকা দেওয়া হয়, সে টাকা কিন্তু খুব কম নয়। এখানে মোড়ল এবং সর্দারের কথোপকথন আছে, এবং সেখানে দেখবেন যে ওই মোড়ল সে বলে, সর্দারকে বলে যে আমি একজনের কথা বলে যে এত টাকায় কাজ শুরু করলো, তারপর এখন তার এত টাকা বেতন হয়। সেই বেতন কিন্তু ওই রক্তকরবীর যখন আপনারা জানেন যে গ্রন্থাকারে প্রকাশ হলো 1926, তো সেই সময়তে দেখা যাবে সেই সময় কিন্তু যে টাকাটার কথা ওখানে বলা হয়েছে, সেই টাকাটা হচ্ছে যথেষ্ট পরিমাণে টাকা। মানে এটা কিন্তু এমন নয় যে তাদেরকে খুব একটা কষ্টকর অবস্থায় রাখা হচ্ছে। এমনকি এই নাটকে বিশু বলে যে চরিত্রটি, এখানে খেয়াল করবেন যে বিশু সম্পর্কে প্রথম খসড়ায় বলা হয়েছে যে সে ছিল তাদের গ্রামের পাঠশালার সবচেয়ে ভালো ছাত্র, এবং সে তো ওই খোদাইকরদের কাজে যোগ দেবে এমনটা নয়। তাহলে সে কোন কাজে যোগ দেবে, কি তার কাজ ছিল? আমরা জানতে পারি যে তার কাজ ছিল নজরদারির কাজ, তথ্য শ্রমিকদের সম্পর্কে সরবরাহের কাজ। এবং এইখানে যেটা যেটা আপনার আবারও বিশুর কি কাজ ছিল, সেটা ওই ফেলে আসা খসড়ায় যতটা স্পষ্ট, পরবর্তী খসড়ায় ততটা স্পষ্ট নয়। বিশু সেখানে বলেছে যে আমি পড়ছি, আরো স্পষ্ট হয়ে যাবে। বিশু বলে, মকররাজ আমার কাছে খনিবিদ্যা শিখবে বলে তার সর্দার তো আমাকে ভুলিয়ে নিয়ে এলো। কিছুদিন শিখলেও বটে, কিন্তু সে তো শেখা নয়, যেন একেবারে জোঁক লাগিয়ে শুষে নেওয়া। যখন আমার বিদ্যে আর বাকি রইল না, তখন সর্দার বললে, তোমাকে আর কিচ্ছুই করতে হবে না। দিনের বেলায় আমাদের কারিগররা যখন সুড়ঙ্গ তৈরি করবে, তুমি কাজের ফাঁকে ফাঁকে ওদের সঙ্গে কথাবার্তা কইবে, তারপর সন্ধেবেলায় আমার কাছে এসে গল্প করবে। দিনের বেলায় তুমি ওদের বন্ধু, সন্ধেবেলায় আমার, বলে অল্প একটুখানি চোখ টিপে হাসলে। এখন তাহলে এবার খেয়াল করুন যে শ্রমিকদের সংগঠনে, কাজের বিন্যাসে এমন কাউকে লাগে যে আসলে ওই প্রশাসন এবং শ্রমিক এদের একটা মধ্যবর্তী অবস্থানে রয়েছে, এবং তাকে এখানে আনা হলো। আনা হবার পর বলা হলো যে তুমি সকালবেলায় কারিগরদের আর সন্ধ্যেবেলায় আমার। এবং এখানে এই যে ধরুন পরবর্তীকালে আমরা যখন শ্রমিক আন্দোলন, শ্রমিক সংগঠন নিয়ে ভাবতে শুরু করলাম, তখন ট্রেড ইউনিয়নের নেতাদের অবস্থান কি হবে, তাদেরকে প্রশাসনিকভাবে প্রশাসন তাদেরকে তাদের দিকে টেনে নিতে পারে কিনা, এবং টেনে নিলে কি হয়, এই প্রসঙ্গগুলো সেখানে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে বিশু ওই গ্রামেরই ছেলে, কিন্তু তাকে এইভাবে কাজে লাগানো হয়েছিল। সেই কাজটা বিশু করেনি, সেই কাজটা সে করতে চায়নি, সেই কাজটা থেকে সে অব্যাহতি চেয়েছে। এবং তারপরে কি হলো, তারপর সে যখন কাজটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর কিন্তু সে আর এইখান থেকে যেতে পারল না। কারণ যদি তাকে ছেড়ে দেওয়া হয়, যদি তাকে যেতে দেওয়া হয়, তাহলে এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা তো চলে,
এই ব্যবস্থাপনার ভেতরের খবর যদি ক্রমশই বাইরে যেতে থাকে, তাহলে এই ব্যবস্থাপনাটা তো চালানো যাবে না। ফলে বিশু তার অভিজ্ঞতার কথা যদি এখান থেকে চলে গিয়ে বলে, তাহলে এই যক্ষপুরীর ব্যবস্থাপনা ভেঙে পড়বার একটা উপক্রম তৈরি হবে। সেই উপক্রমটা আটকানোর জন্যই বিশুকে এখানে এইভাবে, কাজ সে করতে পারলে না বটে, কিন্তু তাকে এখান থেকে যেতেও দেয়া হলো না, এবং সে কি কাজ করতে এসেছিল সেটা এখানে সুস্পষ্টভাবে বলে দেয়া হলো। তার কাজের ধরনটা কি? সে থাকবে এমন একটা স্তরে যেখানে সে একেবারেই ওই শ্রমিকদের সঙ্গে মিশে তাদের তথ্য, তারা কোথাও কিছু করছে কিনা, তারা এই ব্যবস্থাপনাকে ভাঙতে চাইছে কিনা, তারা তাদের স্বাধিকার দাবি করছে কিনা, এই খবরগুলো এনে দেওয়াটাই তার কাজ। যে কাজটা একরকম করে গোসাইও হয়তো করে, গোসাইকে দিয়ে করানো হয়। এবং এখানে খুব সুস্পষ্ট ভাবে আপনারা জানেন যে এখানে গোসাই বলে একটি চরিত্র আসবে, যে চরিত্র সত্যি সত্যি ধর্মের আফিম দিয়ে এই ব্যবস্থাপনাকে বাঁচিয়ে রাখবে। যেখানে বলা হবে যে যে সংলাপ একেবারে প্রথম খসড়ার গোড়াতেই ছিল, যেটা চূড়ান্ত খসড়ায় পড়ে গেছে, যেখানে ওদের মদের ভাড়ার, ওদের অস্ত্রশালা, তার পাশেই ওদের মন্দির। যেখানে ওদের মদের ভাড়ার, মদ হচ্ছে ইনসেন্টিভ শ্রমিকদের জন্য, ওদের অস্ত্রশালা, যে অস্ত্রশালা ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা দেয়, আর তার পাশেই মন্দির, যে মন্দির একদিকে ওই ধ্বজা পুজোর স্পেকটাকল তৈরি করে, বৃহত্তর মন্দির, বৃহত্তর ধ্বজা, বৃহত্তর চিহ্ন, যে স্পেকটাকল, যে অভূতপূর্ব ধ্বজার কাছে সাধারণ মানুষ নতজানু হয়। আবার এই মন্দির পোষিত গোসাই, এই রাষ্ট্রীয় ধর্মপোষিত গোসাই, যিনি পাড়ায় পাড়ায় মন্ত্র পড়ান, মন্ত্র পড়ে যিনি বলেন তোমরা হচ্ছে কূর্ম অবতার, তোমাদের ওপরেই তো জগতের ভার, তোমরাই তো ভার বহন করছো, এই বিশ্বাসের আফিম তাদের মধ্যে ছড়িয়ে দিতে সমর্থ হন। এবং সেখানে বিশুর মতো, ফাগুলালের মতো যারা একটু সচেতন হয়ে উঠেছে, তারা গোসাইকে বলে কখন যে অবতারের বদল হয় কেউ জানে না, কখন যে কূর্ম বরাহ হয়ে উঠবে সেটা কেই বা বলতে পারে। ফলে এখানে এই যে শ্রমিকদের অবস্থা কিরকম, সেই অবস্থা বোঝাতে কোন কোন উপসর্গ কিভাবে ব্যবহার করে এই ব্যবস্থাপনাটাকে চালু রাখা হচ্ছে, সেটা রবীন্দ্রনাথ খেয়াল করিয়ে দেন। এবং এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা উঠে আসে, সেটা একেবারে ভেতরের দর্শনের কথা। সেটা সর্দার তিনি রাজার মুখে বসিয়ে দিয়েছেন। এখানে একটা কথা একটু মনে রাখতে হবে, যে এই নাটকে নন্দিনী রাজাকে একটা কথা বলেছিল, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা রাজা পরবর্তীকালে বুঝতে পারে, রাজার কাছে সেই কথাটা সত্য বলে প্রতিভাত হয়। নন্দিনী রাজাকে বলেছিল যে এই যে তোমাকে জুজুর পুতুল করে সাজিয়ে রেখেছে, তোমার জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? এখানে রাজা কিন্তু সর্বশক্তিমান নন, এটা একটা বিশেষ ব্যবস্থাপনা। যে ব্যবস্থাপনা, যে ক্ষমতাতন্ত্রে রাজাকে ব্যবহার করা হচ্ছে এবং সর্দার ব্যবহার করছে, তাকে জুজুর পুতুলের মতো সাজিয়ে রেখেছে। এবং এটা আপনি খেয়াল করবেন যে অনেক পরে যখন সত্যজিৎ গোপীগাইন বাঘাবাইন তৈরি করেন বা হীরক রাজার দেশে তৈরি করেন, তখন আমার বারবারই মনে হয় যে কোথাও সত্যজিতের মনে এই রক্তকরবীর ক্ষমতাতন্ত্রের ছবি। আপনারা তো হীরক রাজ্যে খনি শ্রমিকদের অবস্থা জানেন, যে হীরক রাজ্যে খনি শ্রমিকরা কিরকম অবস্থায় ছিল। এটাও তো আপনারা জানেন, গোপীগাইন বাঘাবাইন দেখেছেন বলেই জানেন, যে সেখানে মন্ত্রী রাজাকে
ওই জুজুর পুতুল সাজিয়ে রাখত। রাজা যুদ্ধ 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 বলে হাঁক পারত, আর যখন তার অবস্থার বদল হতো তখন সে ছুটি 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 বলে ছুটে যেত। এখন এখানেও অনবরত সর্দার যেটা করে, রাজাকে জুজুর পুতুল হিসেবে সাজিয়ে রাখে। এবং এখানে ওই আগের একটা খসড়ায় রাজার সঙ্গে আপনার সর্দারের একটা কথা হয়েছে, আমাদের চূড়ান্ত খসড়ায় এটা হয়নি। সেটা হলো যে সর্দার এবং রাজার কথা হচ্ছে, বুঝলেন? এই সর্দার এবং রাজার কথা, এটা এটা খুব গুরুত্বপূর্ণ যে সর্দার আহ রাজার কাছে এসেছে এবং রাজার কাছে এসে সর্দার বলে যে আহ আপনাকে কি করতে হবে, যে আমি অংশটা আপনাদেরকে পড়ছি, তাহলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই রাজা এবং সর্দারের কথোপকথন। যেখানে সর্দারকে রাজা বলে যে এই যে আমি অনবরত এখানে কাজ করছি, একটা ব্যবস্থার মধ্যে রয়েছি, এই ব্যবস্থাটা আমি মেনে চলবো কিনা, এর জন্যই কাজ করব কিনা, এতেই উন্নতি হচ্ছে কিনা, এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা এটা সর্দারকে রাজা বলেন। এবং সর্দার ও রাজার কথোপকথন এটা কিন্তু আপনারা ওই চূড়ান্ত খসড়ায় একবারেও পাবেন না। ফলে বহু ক্ষেত্রে অনেক সময় মনে হয় চূড়ান্ত খসড়ায় যে রাজার যে বদল হচ্ছে, সেই বদলটা যেন খুব সহসা হঠাৎ বদল হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে সহসা হঠাৎ বদল হয়ে গেল, সেইটা একটু খেয়াল করতে হবে, সেইটা খেয়াল করা দরকার যে এটা কিন্তু আগে সেরকম ছিল না। এখন যেখানে ছিলাম, অর্থাৎ এইবার তাহলে শ্রমিকদের মধ্যে বিশুর মতো মানুষও রয়েছেন, ওই গ্রাম থেকে এসেছেন, ফাগুলালের মতো খোদাইকররা রয়েছেন, এবং একটা ব্যবস্থাতন্ত্র তৈরি করা হয়েছে। এই ব্যবস্থাতন্ত্রটাকে কায়েম করার পর এই ব্যবস্থাতন্ত্রটা কি করে ভাঙা হবে, এটাই হচ্ছে এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এইখানে এই যে ব্যবস্থাতন্ত্র, এই ব্যবস্থাতন্ত্রের একটা দর্শন, এই দর্শন তৈরি করেন কে? না, এই দর্শন তৈরি করেন সর্দার। রাজার নামে তিনি একটা কথা চালিয়ে দেন। তিনি বলেন যে রাজা বলেন পুরাণ বলে কিছু নেই, পুরনো বলে কিছু নেই, পুরাণ বলে কিছু নেই, অতীত বলে কিছু নেই, বর্তমানটাই শুধু বেড়ে 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 চলেছে। এইটা একটা ভয়ঙ্কর দর্শন। এই দর্শনে যদি আপনি শ্রমিক এবং বাকিদেরকে বিশ্বাসী করে ফেলতে পারেন, তাহলে শ্রমিক অধিকার সম্বন্ধীয় আন্দোলন প্রায় বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এখানে তো যদি চন্দ্রা বিশ্বাস করে, যদি ফাগুলাল বিশ্বাস করে যে পুরানো বলে কিছু নেই, অতীত বলে কিছু নেই, ফেলে আসা ঘর বলে কিছু নেই, গ্রাম বলে কিছু নেই, নবান্নের উৎসব বলে কিছু নেই, ছিল না, শুধু বর্তমানটাই বেড়ে 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 চলেছে এবং এই বর্তমানটার জন্যেই আমরা বেঁচে আছি, এই বর্তমানটুকুই সর্বস্ব, তাহলে যেটা হয়, তাহলে আপনি একজন শ্রমিককে তার বর্তমানের জন্য গতর খাটিয়ে নিঃশেষ করে দিতে পারেন এবং তাকে ছিবড়ে করে দিয়ে তার পরিবর্তে আরেকজনকে ব্যবহার করতে পারেন, ভয়ঙ্কর ভাবে পারেন, নির্মম ভাবে পারেন। এবং এই কথাটা সর্দার রাজার নামে চালিয়ে দিয়েছে। এখানে কোথাও কোথাও শ্রমিকদের উপরে কিছু অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের চিহ্নগুলো আমরা দেখতে পেয়েছি।
তাদের ওপরেই হয়েছে যারা কাজ করতে চায়। যদি কেউ নিশ্চিন্তেই ব্যবস্থার মধ্যে কাজ করে যায়, তাহলে তার টাকা, মদ, অন্যান্য বিষয়বস্তু এই যোগান সে পাবে। সেটা ফাগুলাল হতে পারে, গোকুল হতে পারে, বিশু হতে পারে। বিশুর স্ত্রী ছিলেন, এবং এখানে দেখবেন যে চন্দ্রার বিপরীতে আর এক হোয়াইট কলার লেবার বিশু, তার স্ত্রীর বয়ান আপনারা একটু ব্যবহার করতে পারেন। সেই বয়ানটাও এখানে লুকিয়ে রয়েছে, বিশুর কথাতে লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে যে বিশু এখানে যখন এসেছিল তখন তার স্ত্রী তার সঙ্গে এসেছিলেন, তাদের বিয়ে হয়েছিল। বিশু নন্দিনীকে ভালোবাসতো, কিন্তু রঞ্জন এবং নন্দিনীর সম্পর্ক সেটা চূড়ান্ত রূপ লাভ করে। বিশু হতাশাগ্রস্ত হয়। তার সেই হতাশ সময়ে একটি মেয়ে তার জীবনে আসে, এবং সেই মেয়েটি তাকে বলে যে ওই যে দূরে স্বর্ণচূড়া দেখতে পাচ্ছ, তুমি কি আমাকে ওখানে নিয়ে যেতে পারো? বিশু চাকরি নেয়, মেয়েটিকে নিয়ে আসে, এবং তারপর সেই চাকরিতে সে বহাল থাকতে পারে না, চাকরিটা সে ছেড়ে দেয়। এবং ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি বিশুকে ছেড়ে চলে যায়। সে তার সহধর্মিণী হয়ে উঠতে পারেনি। বিশুর সঙ্গে তার যে বৈবাহিক চুক্তি, তাহলে এখানে দেখুন যে শ্রমিকের স্ত্রীর দুরকম বয়ান হতে পারে। এক হচ্ছে চন্দ্রার বয়ান, যে এই একাকিত্বের মধ্যে সে আর থাকতে চায় না, সে গ্রামেই ফিরে যেতে চায়, সে ফাগুলালকে পাচ্ছে না। আর একটা বয়ানও হতে পারে, সেটা বিশুর স্ত্রীর, যে বিশু এই কাজটা করত বলেই সে সর্দারনীদের ভোজ সভায় মদের আসরে ডাক পেত, সর্দারনীদের তাস খেলার আসরে তার ডাক পড়ত। বিশু চাকরিটা ছেড়ে দিয়েছে, বিশুকে পাওয়াটা তার প্রয়োজন নয়। বিশু যে কাজ করত সেই কাজে এই মেয়েটি শ্রম না করেও কতগুলো অর্থের এবং পরিবেশের আনুকূল্য পেত। সেই আনুকূল্য সে আর পাচ্ছে না বলে সে মানুষটিকে ছেড়ে চলে গেল। ফলে এটাও একটা বয়ান বা প্রবণতা হতে পারে। সেই বয়ান বা প্রবণতাও রবীন্দ্রনাথ কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে রেখেছেন। এবং এখানে যারা কাজ করে না, যারা কাজ করতে চায় না, তাদের উপর কিন্তু একেবারেই শারীরিক নিগ্রহ হয়। কিশোর বলেছে যে তাকে চাবুক মারা হয়। এখানে একথাও বলা হয়েছে যে সর্দার বলেছে যে তার স্ত্রী আসবেন, বাগান বাড়িতে পৌঁছে দিতে হবে, ডাক বদল হবে। মোড়লকে বলেছেন যে ডাক বদল যেখানে হবে গরুর গাড়ি করে আমার স্ত্রীকে বাগান বাড়িতে পৌঁছে দিও। তখন মোড়ল বলেছে গরুর মড়ক লেগেছে, তাতে অসুবিধে নেই, খোদাইকরদেরকে আমি ওই গরুর গাড়িতে লাগিয়ে দেব, তারা তোমার স্ত্রীকে টেনে নিয়ে চলে যাবে। ফলে এখানে শারীরিক নিগ্রহ একটা পর্যায়ে হয় যে না তা নয়, কিন্তু তা বাদ দিলে ব্যবস্থাপনাটা কিন্তু একদিক থেকে দেখতে পারলে, যদি আপনি সৃজনশীল শ্রমের অধিকার, যদি সময়ের অধিকার, এই সমস্ত কথাগুলো আপনি উত্থাপন না করেন, তাহলে কিন্তু এটা আপনি চমৎকার টেনে নিয়ে যাচ্ছেন, টেনে নিয়ে যেতে পারেন। এবং যদি আপনাকে বলা হয় যে আপনার স্মৃতি বলে কিছু থাকবে না, আপনার অতীত বলে কিছু থাকবে না, তাহলে এই দর্শনের বশবর্তী হয়ে আপনি অগ্রসর হবেন। এইবার এই নাটকের যে অন্য অংশ, কি হলো অনামিত্রা? হ্যাঁ, এটা কি হলো রে? মৌসুমী স্ক্রিনটা অফ হয়ে গেল না স্যারের? স্ক্রিনটা অফ হয়ে গেল মনে হচ্ছে না? হ্যাঁ, স্ক্রিনটা অফ হয়ে গেছে, ব্যাটারি চেপে গেল নাকি কিছু একটা প্রবলেম হয়েছে। ও ওনার এন্ডে মনে হয় কিছু প্রবলেম। স্যার আপনি যদি একটু